40 দিনের যুদ্ধ করলে, বোমা ফেললে তারপরও যে দেশ মাথা তোলে সে দেশকে শেষ বলা যায় না। ইরান এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যুদ্ধংদেহী পোস্ট, অন্যদিকে পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি 2 এর পরিকল্পনার গুঞ্জন। তবু তেহরান টলেনি, মাথা নোয়নি, বরং পাল্টা বার্তা দিয়েছে। হুমকির ভাষায় কথা বললে জবাব পাবে, সম্মানের ভাষায় কথা বললে সম্মান পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে যা বললেন সেটা কূটনৈতিক ভাষণ নয়, সেটা পোড়া মাটি থেকে উঠে আসা আওয়াজ। তিনি বলেছেন, আমেরিকার হুমকি নতুন নয়, দশকের পর দশক ধরে এই ভয় দেখানো চলছে, কিন্তু ফলাফল কি? শূন্য। 40 দিনের যুদ্ধে যা পেয়েছে তার চেয়ে বেশি পাবে না। ইরান চাপে বাঁকে না, এটা তারা দেখেছে, অভিজ্ঞতা নিয়েছে। এই কথাগুলো ফাঁকা আস্ফালন নয়, পেছনে আছে একটি সামরিক বাস্তবতা যা ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম কেড়েছে। ইরানের হাতে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব বলছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব 3, সেজ্জিল, খোররামশার, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েল থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন ইরানি গণমাধ্যম থেকে আসছে আরও শীতল সংবাদ। 500টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM প্রস্তুত করা হচ্ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই শহরগুলোর নাম উঠছে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে। আলাদাভাবে গুঞ্জন উঠেছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ইরানে পৌঁছেছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার, আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত। নিশ্চিত প্রমাণ এখনো নেই, কিন্তু পশ্চিমে উদ্বেগে ঢেউ উঠেছে। ইরানের এই শক্তির ভিত তৈরি হয়েছে দশকের পর দশকে নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে চীন ও উত্তর কোরিয়ার সহায়তায়। পর্বতের গভীরে খোদাই করা ক্ষেপণাস্ত্র শহর, শত শত মিটার নিচে চাপা পড়া সুরক্ষিত ঘাঁটি, এগুলো ধ্বংস করা মুখের কথা নয়। 40 দিন বোমা পড়েছে, তবু সব শেষ হয়নি। অন্যদিকে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জাহাজের ছবি পোস্ট করেছেন, মানে ঝড়ের আগের নীরবতা। পেন্টাগন নাকি 3টি পরিকল্পনা নিয়ে ভাবছে। একটিতে ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোয় তীব্র হামলা, দ্বিতীয়টিতে বিশেষ বাহিনী পাঠিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সুরক্ষিত করা, আর তৃতীয়টিতে হক দ্বীপ দখল, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেছেন, প্রয়োজনে আরও বাড়ানোর পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা খুলে বলেননি, কিন্তু আলোচনার টেবিলে সব থমকে আছে। পরোক্ষ আলোচনা চলছে, কিন্তু দুই পক্ষই একে অপরের দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে। ট্রাম্প চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেয়া। তেহরান বলছে, আমেরিকার কথায় বিশ্বাস করার কারণ নেই, বহু বছর ধরেই তারা এই খেলা খেলছে, ফল মেলেনি। আগুনে পুড়লে সোনা যেমন আরও খাঁটি হয়, ইরানও যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবি করছে। নত যেন না হওয়ার এই জেদ, এটাই এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্রের চেয়েও হয়তো ধারালো। বেইজিংয়ে ট্রাম্প নত যেন, নয়াদিল্লিতে তেহরানের মাথা উঁচু। যুদ্ধ শেষে নতুন দুনিয়ার নতুন হিসাব। ইতিহাস কখনো কখনো একই দিনে দুটো ছবি আঁকে, পাশাপাশি কিন্তু সম্পূর্ণ বিপরীত। একদিকে বেইজিং, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের মাটিতে, পাশে বড় বড় ব্যবসায়ী, রাজনীতিক জাঁকজমক আছে, কিন্তু ভেতরে ফাঁকা। শরীরের ভাষা বলছে এই সফর আত্মবিশ্বাসের নয়, বাধ্যবাধকতার। অন্যদিকে নয়াদিল্লি, ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মাথা উঁচু, কণ্ঠ দৃঢ়, বার্তা স্পষ্ট। ইরান নিজের শর্তে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি। দুটো ছবি, একটাই সত্য, 40 দিনের যুদ্ধের পর পৃথিবীর ক্ষমতার মানচিত্র বদলে গেছে। যে যুদ্ধ ইরানকে অপরাজয় প্রমাণ করল, 28 ফেব্রুয়ারি থেকে শুরু। আমেরিকা ও ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল ইরানের বুকে। পেন্টাগন ভেবেছিল দ্রুত, নিষ্পত্তিমূলক, পরিষ্কার জয়। তেহরান নত যেন হবে, নতুন মধ্যপ্রাচ্য গড়া যাবে। কিন্তু ইরান মাটি কামড়ে পড়ে রইল। 40 দিন ধরে বোমা সহ্য করেছে, ক্ষেপণাস্ত্র সহ্য করেছে, হরমুজ প্রণালী বন্ধ রেখে পুরো বিশ্বের জ্বালানি বাজারে কাঁপন ধরিয়েছে। শত্রুর একটিও কৌশলগত লক্ষ্য পূরণ হতে দেয়নি। 70 রাতের বেশি রাজপথে ছিল ইরানের জনগণ, ভয়ে নয়, প্রতিজ্ঞায়। প্রেস টিভির বিশ্লেষণ বলছে, এই সাফল্য শুধু ইরানের শত্রুদের চমকে দেয়নি, চমকে দিয়েছে মিত্রদেরও। রাশিয়া, চীন, যারা ইরানের পাশে থাকে, তারাও ভাবেনি তেহরান এতটা টিকে থাকতে পারবে, এতটা শক্তি দেখাতে পারবে। এই অপ্রত্যাশিত প্রতিরোধী ইরানকে বিশ্ব রাজনীতির স্বাধীন চলক বানিয়ে দিয়েছে। ট্রাম্প বেইজিংয়ে গিয়েছেন, কিন্তু এই সফর যা হওয়ার কথা ছিল তা আর নেই। তাইওয়ান নিয়ে চাপ দেওয়ার কথা ছিল, এখন সেই সাহস নেই।
বাণিজ্য যুদ্ধে ছাড় আদায়ের কথা ছিল, এখন উল্টো ছাড় দেওয়ার আশঙ্কা। চীনের ওপর আধিপত্য দেখানোর সুযোগ ছিল, এখন সেটা স্বপ্ন মাত্র। কারণ ইরান যুদ্ধ আমেরিকার আসল দুর্বলতা ফাঁস করে দিয়েছে। প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড ইন্টারসেপ্টরের মজুদ তলানিতে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিঃশেষ প্রায়। এগুলো বানাতে লাগে বছর, লাগে কোটি কোটি ডলার। এখন চীন যদি তাইওয়ানে হাত বাড়ায়, আমেরিকার হাতে দেওয়ার মতো কি আছে? তাইওয়ান জানে, জাপান জানে, দক্ষিণ কোরিয়া জানে, আর সবচেয়ে ভালো জানে বেইজিং। তাই এবার আলোচনা টেবিলে চীন বসেছে অন্যরকম ভূমিতে। দাবি দেওয়া এখন আর সীমাবদ্ধ নেই, কারণ আমেরিকার ঘাড়ে চেপে বসেছে ব্যর্থ যুদ্ধের বোঝা। মার্কিন বিশ্লেষকরা পর্যন্ত আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো তাইওয়ানের সামরিক সহায়তা কমিয়ে আনবেন, অকল্পনীয় ছাড় দিতে বাধ্য হবে। আমেরিকা এখন আর শর্ত দেওয়ার জায়গা নেই, শর্ত শুনতে বাধ্য হচ্ছে। আরাকচি নয়াদিল্লি প্রতীকের চেয়েও বড় বার্তা। ঠিক যখন ট্রাম্প বেইজিংয়ে কোণঠাসা, ঠিক তখনই নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে আরাকচি, পাশে উঠতি শক্তির প্রতিনিধিরা, যারা আমেরিকার একচেটিয়া দুনিয়াকে চ্যালেঞ্জ করছে। আরাকচির বক্তব্য একটাই, ইরান নিজের নীতি থেকে এক পাও সরেনি। যুদ্ধ হয়েছে, চাপ এসেছে, বোমা পড়েছে, তবু ইরান নিজের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেনি। এই বার্তার তাৎপর্য বিশাল। বিশ্ব দেখছে, একটি দেশ যাকে পরাশক্তি ঘিরে ধরেছিল, সে সম্মেলনে এসে বুক চিতিয়ে কথা বলছে, ভিক্ষা চাইছে না, মাথা নামাচ্ছে না। এই দৃশ্যটাই নতুন পৃথিবীর ঘোষণাপত্র। তেহরানের সবচেয়ে বড় শক্তি এটাই, সে চীনের মুখের দিকে তাকায়নি, রাশিয়ার কাঁধে ভর দেয়নি। নিজের সামরিক সক্ষমতা, নিজের জনগণের মনোবল, নিজের কৌশলগত বুদ্ধি, এই তিনটিকে পুঁজি করে লড়েছে। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি, বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তাবা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত, এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। CIA আছে, NSA আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেইল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে, ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। CNN একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন, ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তাবা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত, এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত, অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে, কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তাবার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তাবার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র আন্তরিক দৃষ্টিভঙ্গি। আর মোস্তাবার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে,
খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। পেন্টাগনের পরিকল্পনা টেবিলে নতুন অভিযানের মানচিত্র, ইসরায়েলের সামরিক মহলে চাপা উত্তেজনা। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মাস যায়নি, মার্কিন বোমায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধুলোয় মিশেছিল। বাইরে থেকে মনে হয়েছিল খেলা শেষ, কিন্তু জেলাও সেই কদু। হরমুজ প্রণালী বারবার ৩৩টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মধ্যে ৩০টি এরই মধ্যে আবার সচল হয়েছে। মার্কিন গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন, ইরান তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তারা বিস্মিত হবে। একথা ফাঁকা আওয়াজ নয়। যে জাতি ৪০ বছর ধরে অবরোধের মধ্যে টিকে থেকেছে, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা পড়েও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তাদের সহজে ভাঙার কথা নয়। ওয়াশিংটনের দুই মুখ। ট্রাম্পের উপদেষ্টারা এখন দুই মেরুতে। একদল চাইছেন আলোচনার পথ খোলা রাখতে। তারা ইরানকে রাজি করাতে চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করতে পারেন। অন্য দল চাইছেন আরও বোমা, আরও চাপ। পেন্টাগন ইতিমধ্যে পুরনো অপারেশন এপিক ফিউরির নতুন সংস্করণ তৈরি করে রেখেছে। নতুন নাম, পুরনো খেলা। ৫০,০০০-এর বেশি মার্কিন সেনা, ২টি বিমানবাহী রণতরী, ১ ডজনের বেশি ডেস্ট্রয়ার, সবই তৈরি। জেনারেল ড্যানকিন সিনেটে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু হবে। আরও ভয়ঙ্কর পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে যে আছে, সেটা ধ্বংস করতে বিশেষ বাহিনী সরাসরি মাটিতে নামানোর কথা ভাবা হচ্ছে। মার্চ মাসেই সে উদ্দেশ্যে কয়েকশো বিশেষ কমান্ডো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। খার্কিভ দ্বীপ দখলেরও পরিকল্পনা আছে, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। কিন্তু মার্কিন সামরিক কর্মকর্তারাই ফিসফিস করে বলছেন, এই পথে জয় সহজ না। ইরান প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবার। এই সমীকরণে একটা চুপচাপ খেলোয়াড় আছে, বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে তার বড় অংশ চীনের ঘরে যায়। তেহরান চীনের কৌশলগত মিত্র। সাপের মাথা না কাটলে সাপ মরে না, এটা ট্রাম্পের বিশ্বাস। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে না দিলে তিনি সন্তুষ্ট নন। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে বড় শক্তির চূড়ান্ত বিজয় বলে কিছু হয় না। আফগানিস্তান মনে আছে, ইরাক মনে আছে। ইরান এখন কোণঠাসা, কিন্তু মরিয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক। হরমুজ প্রণালীর ৩০টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুপচাপ জেগে আছে। পরের গুলি কখন ছোটে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রশ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা এর আগে জানিয়েছিলেন, মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানি শাসক গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সহ দেশটির তৈরি করা সমস্ত হুমকি দূর করা এবং ইরানি জনগণের জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। তবে গত মাসে হওয়া যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের ঘোষিত এই লক্ষ্যগুলোর কোনোটিই এখনও পূরণ হয়নি। রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে আমেরিকা, ঘুঁটি সাজাচ্ছে তেহরান। যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্র কুড়িয়ে নিয়ে সেই অস্ত্রেই শত্রুকে ঘায়েল করার স্বপ্ন দেখছে ইরান। অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ধ্বংসাবশেষ এখন তেহরানের হাতে যেন সোনার খনি। টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 এবং MQ-9 ড্রোন সহ বেশ কয়েকটি মার্কিন অস্ত্র ইরানের মাটিতে অকেজো হয়ে পড়েছে। সেগুলো এখন ইরানি প্রকৌশলীদের গবেষণাগারে নিভৃতে কথা বলছে। কট্টরপন্থী কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরিয়ত মাদারি সোজা সাপটা বলে দিয়েছেন, এই প্রযুক্তি শুধু গোলা বারুদের গুদামে আটকে রাখলে চলবে না, চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি হচ্ছে, যে ত্রিভুজের কেন্দ্রে বসে ইরান ভূ রাজনীতির নতুন সমীকরণ লিখতে চায়। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দর্শকদের আশ্বস্ত করেছেন অদ্ভুত এক ভাষায়, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফিরিয়ে দেওয়া হবে উপহার হিসেবে। কার উপহার, কাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। শত্রুর তীরে শত্রুকে বিঁধে দেওয়ার এই পরিকল্পনা নতুন নয় ইরানের কাছে। 2011 সালে RQ-170 ড্রোন ধরে ফেলা এবং মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ করে অস্ত্র তৈরির ইতিহাস ইরানের ঝুলিতে আগে থেকেই আছে।
তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খার আহমেদ ঘটনাটিকে কেবল সামরিক সাফল্য বলতে নারাজ। তার ভাষায় এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা। উদ্ধার করা সরঞ্জামগুলো নাকি মার্কিন প্রযুক্তির এমন গোপন স্তর উন্মোচন করতে পারে যা এতদিন পর্দার আড়ালে ছিল। অর্থাৎ রণক্ষেত্রের ধুলোয় মিশে যাওয়া প্রতিটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের চোখে একটি খোলা বই। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহসান তার দাসী হিসাব কষেছেন অন্যভাবে। তার মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র তৈরিতে বিলিয়ন ডলার ঢালতে হবে। অনুকরণ ঠেকাতে প্রযুক্তির নকশা বদলাতে হবে বারবার। সামরিক পরিকল্পনায় আনতে হবে আমূল পরিবর্তন। সহজ কথায় আমেরিকার পকেটে হাত দিয়েছে ইরান, আর হাতটা বেশ গভীরে ঢুকেছে। কট্টরপন্থী ও সরকারপন্থী অনলাইন মহলে উৎসবের আমেজ। আমাদের জন্য ভালো খবর, আমাদের জন্য খারাপ খবর, এই স্লোগান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ভবিষ্যৎবাণী করছেন, উদ্ধার করা প্রযুক্তির ব্যাপক উৎপাদন শুরু হবে শিগগিরই। কিন্তু এই উৎসবের আড়ালে প্রশ্নটা থেকেই যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু? ক্ষেপণাস্ত্রের বাইরের খোল পাওয়া আর ভেতরের প্রযুক্তি আয়ত্ত করা, এ দুটো এক কথা নয়। তবু তেহরান আজ সেই বাজি ধরেছে, শত্রুর অস্ত্র কাঁধে তুলে নিয়ে শত্রুর দিকেই তাক করছে ইরান। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে। যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয় বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি ঘোষণা করেছেন, ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাক করা আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র 36 ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী।
আমেরিকা আর ইসরায়েলের মিলিত আঘাতে ইরান ক্ষতবিক্ষত, কিন্তু হার মানেনি। বরং ক্ষতের যন্ত্রণা নিয়েই তেহরান এমন এক দাবার ছক সাজিয়েছে যা দেখে হকচকিয়ে গেছে গোটা উপসাগরীয় দুনিয়া। আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক, এই সত্য আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াদ থেকে আবুধাবি। যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের অবকাঠামো বিধ্বস্ত, কিন্তু তেহরানের কূটনৈতিক মেরুদণ্ড টানটান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন, তখন একই সময়ে উপসাগরে ইরানি কর্মকাণ্ড চলছে অব্যাহত গতিতে। এটাই ইরানের রণকৌশল, এক হাতে কূটনীতি, অন্য হাতে শক্তি প্রদর্শন। সৌদি আরব পরিস্থিতি বুঝতে পেরেছে। রিয়াদের বিশ্লেষকরা একটাই কথা বলছেন, ইরান জাবান নয়, আহত হয়েছে কিন্তু নিঃশেষ হয়নি। তাই সৌদি আরব এখন বন্ধ দরজার আড়ালে এক অভূতপূর্ব প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে, একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি, ইরানকে কেন্দ্রে রেখেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসন বিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ু যুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা 1970-এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সূত্র জানাচ্ছে, রিয়াদ 1975 সালের হেলসিঙ্কি চুক্তির আদলে একটি নিরাপত্তা কাঠামো করতে চায়। ঠান্ডা যুদ্ধের সেই ফর্মুলা যেভাবে পূর্ব পশ্চিম ইউরোপের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছিল, তেমনিভাবে উপসাগরেও আস্থার ভিত্তি তৈরি করতে চায় সৌদি যুবরাজের সরকার। ইউরোপীয় কূটনীতিকরাও এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছেন। এটা ছোট কথা নয়, ইরান বিরোধী শিবির থেকে স্বীকৃতি মিলছে যে তেহরানকে বাদ দিয়ে উপসাগরের সমীকরণ মেলে না। সৌদি আরবের অনাক্রমণ প্রস্তাবে একটি বিরাট ফাঁকি আছে। ইসরায়েলকে বাদ দিলে চুক্তি অর্থহীন, আর ইসরায়েলকে নিলে ইরান টেবিলে আসবে না। গাজা যুদ্ধের পর আরব জনমত ইসরায়েলকে সংঘাতের মূল উৎস হিসেবে দেখছে। ফলে এ আস্থার চুক্তি যেন চারদিকে দেয়ালের ঘরে আলো খোঁজার মতো। তবু ইরান নায়কের আসনেই থাকছে, শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, কারণ পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ তেহরানকে কেন্দ্রে রেখেই লেখা হচ্ছে। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো শান্তির নকশা সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা এখন শত্রু মিত্র সবাই মানছে। উপসাগরের ঢেউ সাক্ষী, ঘায়েল ইরান এখনও দাবার ছকের সবচেয়ে শক্তিশালী খুঁটি। সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করেছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। আরব এক কূটনৈতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে এমন যে কোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে সমাধান করা হবে তাও পরিষ্কার নয়। যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজগান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার।
আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন কুয়েতের ক্যাম্প বুফরিং এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে। ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে। নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি এনবিসি নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান ফরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন। দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে কুড়িয়ে নেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। তেহরানের গোপন অস্ত্রভাণ্ডার ওয়াশিংটনের ঘুম কেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পারস্য উপসাগরে 3টি মার্কিন বিমানবাহী রণতরী নোঙর ফেলে বসে আছে। 12টি যুদ্ধজাহাজ, 200-রও বেশি যুদ্ধ বিমান, 15,000 সেনা। কাগজে কলমে এই শক্তি অপ্রতিরোধ্য, কিন্তু ওয়াশিংটনের কপালে এখনও চিন্তার ভাঁজ। কারণ যার মুখোমুখি হতে হচ্ছে সে কাঁচা খেলোয়াড় নয়। তেহরান দশকের পর দশক ধরে এই দিনের জন্যই তৈরি হয়েছে। প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। ইরানের কাছে আসলে কি আছে? রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি রহস্যের পর্দা একটুখানি সরিয়ে বললেন, এমন একটি অস্ত্র শীঘ্রই শত্রুদের মুখোমুখি হবে যাকে নিয়ে তারা গভীরভাবে ভয় পায়, আর সেটা তাদের পাশেই মোতায়েন রয়েছে। কি সেই অস্ত্র খোলাসা করেননি তিনি, কিন্তু এই নীরবতাই যেন হাজার কথা বলে। ইরানের সর্বোচ্চ নেতা জানিয়েছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের জাতীয় সম্পদ। সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই আমরা এটি রক্ষা করব। মিসাইলের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক বাহিনী যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে, সেটি 5 ম্যাক গতিতে ছোটে 2776 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মাত্র 14 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা, এটা জানলে ছবিটা পাল্টে যায়। অন্যদিকে ইরানের খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটারের বেশি পাল্লায় 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। তুলনাটা অনেকটা ছুরি দিয়ে তলোয়ারের মোকাবিলা করার মতো। আরও উদ্বেগের বিষয় হলো ইরানের চোখের শক্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, 2024 সালেই চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম কিনেছে তেহরান। এই উপগ্রহ মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ শত্রুর ঘরের নকশা আগে থেকেই জানা। যুদ্ধের চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? পেন্টাগনের অনুমান ছিল ইরানের আকাশে প্রতিরক্ষা ভঙ্গুর, কিন্তু বাস্তবে মার্কিন বায়ুসেনার F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার খবর সেই হিসাব উল্টে দিয়েছে। যে দেশকে কাগজে বাঘ ভাবা হয়েছিল, সে রীতিমতো নখর দেখিয়ে দিল। আর ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি আরও চমকপ্রদ। ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না গেলে এই যুদ্ধ তাদের জন্য বড় ব্যর্থতা। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার এই কথাই বলে দেয়, লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ 8 দেশের মার্কিন 16টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। CNN-এর একটি প্রতিবেদনে স্বীকার করেছে, এই হামলাগুলো এত দ্রুত ও নিখুঁত ছিল যে ব্যয়বহুল মার্কিন রাডার ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশচোখ খ্যাত E-3 নজরদারি বিমানও রেহাই পায়নি বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন অবশ্য নিরাপত্তাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করতে নারাজ। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়।
ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অবশ্য বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তার থেকে 11টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার হিসাব এটি পশ্চিমা মহলে সত্যিকারের উদ্বেগের কারণ। তেহরান বলছে এটা আত্মরক্ষার অধিকার, ওয়াশিংটন বলছে এটা হুমকি। দুই পক্ষের এই টানাটানিতে মধ্যপ্রাচ্য আজ বারুদের স্তূপের ওপর বসে আছে।